Hello, dear learners and viewers. This is Sarwar again. Before you today, I'll talk with a very important and influential and most expected term, and that is verb. Words, verb, and words, the classification of verbs. Today, I'll discuss in details. So let's start. ভার্ব হচ্ছে এমন একটি ওয়ার্ড যা কোনো কিছু সংগঠিত হওয়া বোঝায়। অর্থাৎ verb is a word that expresses an action or what someone is or what someone does। অর্থাৎ ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা দ্বারা কোনো কিছু সংগঠিত হওয়াকে বর্ণনা করা হয় অথবা কোনো কেউ কি করে অথবা কোনো কিছু কি কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা দিতে যে শব্দটি ব্যবহৃত হয় সেটিকে আমরা বলি ভার্ব। তো এখন আমরা দেখব যে ভার্ব মূলত কত ধরনের রয়েছে। তো বন্ধুরা, আমরা জানি যে ভার্বকে ইংলিশ গ্রামারের সোল বলা হয়, অর্থাৎ আত্মা। কেউ যদি ভার্ব সম্পর্কে না জানে, ভার্বের ক্লাসিফিকেশন অথবা কনজুগেশন অফ ভার্ব যদি না জানা থাকে, তাহলে গ্রামাটিক্যাল কোনো পয়েন্টে গিয়েই ভালো করার কোনো সুযোগ নেই। তো আজকে আমরা ভার্বের ডিটেল জানব। তো প্রথমত ভার্ব হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হচ্ছে ফাইনাইট আর দুই নম্বরে হচ্ছে নন ফাইনাইট। তো ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে আমি আমার পূর্ববর্তী একটি ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। তো আজকে ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে ডিটেলস আলোচনা করব না, শুধুমাত্র এগুলোর যে আরও ক্লাসিফিকেশন রয়েছে সেগুলো সম্পর্কে আমি সংক্ষেপে বলবো, এবং যেগুলোরই বিস্তারিত আলোচনা রয়েছে সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করব শিক্ষার্থীদের সুবিধার জন্য। তো এই ফাইনাইট এবং নন ফাইনাইট এই দুটো সম্পর্কে বলেছিলাম। তো ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব তার সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী বসে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যেমন দেখুন, যদি লিখি আই অ্যাম আ বয়, তো এই বাক্যে অ্যাম যেহেতু সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী বসেছে, সে কারণে এটা একটি ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী বসে না, সেগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, সেটা নিয়েও আমরা কথা বলবো, তবে খুব সংক্ষেপে। যেমন নন ফাইনাইট ভার্ব হচ্ছে, যেমন অন্য একটি এক্সাম্পলের মাধ্যমে দিলে বেশি সহজ হবে। যেমন হি ওয়ান্টস টু গো, এই বাক্যে ওয়ান্টসটা হচ্ছে একটি ফাইনাইট, কারণ সে কিন্তু সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী বসেছে। কিন্তু এই যে এই গো ভার্বটা কিন্তু হি অনুযায়ী কিন্তু বসেনি। যদি বসতো তাহলে অবশ্যই এখানে আমরা গোস, বা টেন্স যদি পাস্ট টেন্স হতো তাহলে আমরা ওয়েন্ট, অথবা কন্টিনিউয়াস ফর্ম হলে গোয়িং করতাম, কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারিনি। তো এই কারণে এটা হচ্ছে নন ফাইনাইট। তো এখন বন্ধুরা, এই যে ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে আমরা আলোচনা করব। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল আর আরেকটা হচ্ছে
অক্সিলিয়ারি, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে কি, যে ভার্ব বাক্যের মধ্যে মূল ভার্ব হিসাবে কাজ করবে, অর্থাৎ কোনো ধরনের সাহায্য ছাড়াই যে ভার্ব নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম, সে ভার্বটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। আর যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলি। যেমন দেখুন, প্রিন্সিপাল ভার্বের যদি একটা এক্সাম্পল আমরা দেখি, আই ইট রাইস, তো এই বাক্যটিতে ইট হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব। আর আমরা যদি অক্সিলিয়ারি ভার্বের দেখি একটা এক্সাম্পল, আই অ্যাম ইটিং রাইস, তো এই বাক্যে অ্যামটা হচ্ছে একটি অক্সিলিয়ারি ভার্ব, কারণ সে কিন্তু এই যে ইট ভার্ব এটাকেই কিন্তু হেল্প করছে। তো হেল্প করার কারণে এখানে কিন্তু আইএনজি অ্যাড হয়েছে, তো এটাকে বলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো এখন আমরা দেখব যে এই প্রিন্সিপাল ভার্ব আবার কয়েক প্রকারের রয়েছে। তো প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে সকর্মক, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না, সেটাকেই বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখুন, আই ইট রাইস, আমি ভাত খাই, এই ভার্বটা কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব। আমি খাই, কি খাই প্রশ্ন কিন্তু থেকে যায়, তো যখনই বলবো রাইস তখন এটা ক্লিয়ার হয়ে যায়। তো আই ইট রাইস এটা একটি ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বগুলো সাবজেক্টের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ সাবজেক্ট তার ভার্ব নিয়েই পুরো অর্থটাকে ক্লিয়ার করতে পারে, সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন বার্ডস ফ্লাই, পাখি ওড়ে, পাখিরা ওড়ে। তো এখানে কিন্তু আর কোনো ধরনের অবজেক্টের প্রয়োজন পড়ে না। সুতরাং যেসব ভার্ব অবজেক্ট ছাড়াই নিজের অর্থ সম্পূর্ণ করতে পারে সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্ব অবজেক্ট ছাড়া নিজের অর্থ সম্পূর্ণ করে না সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো এরপরে বন্ধুরা আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব কিন্তু আবার চার প্রকার। ট্রানজিটিভ ভার্ব আবার চার প্রকার। এক নম্বরে হচ্ছে রেসিপ্রোকাল, দুই নম্বরে হচ্ছে রিফ্লেক্সিভ, তিন নম্বরে হচ্ছে কজিটিভ, চার নম্বরে রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, কজিটিভ এবং ফ্যাক্টিটিভ। তো ট্রানজিটিভ ভার্ব আবার চার প্রকার। ট্রানজিটিভ, এই যে ট্রানজিটিভ ভার্ব এটা আবার চার প্রকার। তো এই চার প্রকার সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব এখন। তো রিসিপ্রোকাল ভার্বটা কি? তো আমরা রিসিপ্রোকাল ভার্ব হচ্ছে রিসিপ্রোকাল যে প্রোনাউন রয়েছে সেই রিসিপ্রোকাল প্রোনাউনগুলো বাক্যে যখন ব্যবহৃত হয় তখনই তাদের সাথে ব্যবহৃত যে ভার্ব সেই ভার্বটারই নাম হয়ে যায় রিসিপ্রোকাল ভার্ব। যেমন দেখুন, দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে। এই যে ওয়ান অ্যানাদার এটা কিন্তু একটি রিসিপ্রোকাল প্রোনাউন আর এটা হচ্ছে একটি রিসিপ্রোকাল ভার্ব।
আবার আমি যদি লিখি রিতা অ্যান্ড মিতা লাভ ইচ আদার, এটাও একটি, এই যে ইচ আদার এটা হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, আর এই যে লাভ এটা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। তো যখনই দেখব আমরা রিসিপ্রোকাল প্রোনাউন কোনো বাক্যের মধ্যে রয়েছে, সেখানে ব্যবহৃত যে ভার্বটি, সেই ভার্বের নাম দেব আমরা রিসিপ্রোকাল ভার্ব। তো এরপরে বন্ধুরা আমরা দেখব যে রিফ্লেক্সিভ ভার্ব। তো রিফ্লেক্সিভ প্রোনাউন যতগুলো রয়েছে সেলফ এবং সেলফ যুক্ত, সেই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সগুলোর মধ্যে ব্যবহৃত ভার্বগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব। যেমন যখন আই হেট মাইসেলফ, তো এই বাক্যের মধ্যে এই হেট ভার্বটা কিন্তু এখন রিফ্লেক্সিভ ভার্ব, কারণ সে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যের একটি ভার্ব হয়েছে, এ কারণে তার নাম দেব আমরা রিফ্লেক্সিভ ভার্ব। তো আমরা আগেই বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্ব 4 প্রকার, অর্থাৎ এই ভার্বটা কিন্তু এসেছে সেই ফাইনিট ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্ব থেকে আবার ট্রানজিটিভ ভার্ব থেকে আবার রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, কজিটিভ অ্যান্ড ফ্যাক্টিটিভ, অর্থাৎ এদের কিন্তু অবজেক্ট সাথে সাথে থাকবে। যেমন প্রত্যেকটা এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে এদের কিন্তু অবজেক্ট রয়েছে। তো এরপরে বন্ধুরা দেখব যে কজিটিভ ভার্বটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করার মতো দাবি রাখে, এজন্য এটা নিয়ে আমরা একটা ভিডিও আলাদাভাবে তৈরি করব। তো তারপরেও পজিটিভ ভার্বগুলো কি, অর্থাৎ পজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের দ্বারা সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজটি করায়, তাকে বলা হয় পজিটিভ ভার্ব। বন্ধুরা আবারও বলি, যদি কোনো ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, তখন সেই ভার্বটিকে বলে পজিটিভ ভার্ব। যেমন দেখুন, I made the work do by Ripa. I made the work do by Ripa. এখন এই বাক্যে এই মেডটা হচ্ছে আর এই ডু, কারণ ডু ভার্বের মূলত সরাসরি কোনো পজিটিভ ফর্ম নেই, এই কারণে মেক, কজ, হ্যাভ, গেট এগুলো দ্বারা আমরা যে কোনো ভার্বকে পজিটিভ তৈরি করতে পারি। তো এছাড়াও সরাসরি যেসব ভার্বের পজিটিভ ভার্ব রয়েছে সেগুলোর কিন্তু আর এগুলো দ্বারা পজিটিভ তৈরি করা যাবে না। যেমন দেখুন পজিটিভ ভার্বের কতিপয় এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন দেখুন সি, এই সি এর পজিটিভ ভার্ব হচ্ছে শো। তারপরে দেখুন ইট, ইটের পজিটিভ ভার্ব হচ্ছে ফিড। তারপরে দেখুন লার্ন, লার্নের পজিটিভ ভার্ব হচ্ছে টিচ। এরপরে দেখুন ড্রিঙ্ক, ড্রিঙ্কের পজিটিভ হচ্ছে ড্রেন্স। এভাবে কতিপয় ভার্ব রয়েছে যাদের সরাসরি পজিটিভ ফর্ম রয়েছে। তো যাদের সরাসরি পজিটিভ ফর্ম রয়েছে তাদেরকে আমরা কিন্তু গেট, মেক, কজ, হ্যাভ এগুলোর দ্বারা পজিটিভ তৈরি করতে পারবো না। তো এদের দ্বারা যেমন আমরা যদি একটি এক্সাম্পল দেখি, যে সে, হি shows Ripa a picture, এই বাক্যে শোজ এটা হচ্ছে একটি পজিটিভ ভার্ব, এটা হচ্ছে একটি পজিটিভ ভার্ব, অর্থাৎ সে রিপাকে একটি ছবি দেখায়, সে রিপাকে দেখায়, নিজে দেখে না, রিপাকে দেখায়। সুতরাং এই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব নিয়ে বন্ধুরা আমরা আলাদা একটি ক্লাসই
তৈরি করব, তখন আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এরপরে বন্ধুরা আমরা দেখেছি রিসিপ্রোকাল ভার্ব এবং রিফ্লেক্সিভ ভার্ব, পজিটিভ ভার্ব। এখন আমরা দেখব ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেসব ভার্ব একটি অবজেক্ট নেওয়া সত্ত্বেও তার অর্থ সম্পন্ন হয় না, তখন সে আরও অতিরিক্ত একটি ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে, তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। তো 7 থেকে 8টি ফ্যাক্টিটিভ ভার্ব রয়েছে, যারা থাকলে অবশ্যই সেখানে দুটো অবজেক্ট তারা গ্রহণ করে। যেমন কতিপয় ভার্ব দেখুন, সিলেক্ট, ইলেক্ট, কল, নমিনেট, থিঙ্ক, অ্যাপয়েন্ট, মেক ইত্যাদি। সিলেক্ট, ইলেক্ট, কল, নমিনেট, থিঙ্ক, অ্যাপয়েন্ট, মেক। তো এই ভার্বগুলো যখনই থাকে কোনো সাবজেক্টের মধ্যে, তখনই দেখা যায় আমরা একটি অবজেক্ট গ্রহণ করলে বাক্যটির অর্থ সম্পন্ন হয় না, তখন সঙ্গত কারণেই আমরা আরও একটি অবজেক্ট গ্রহণ করে থাকি। যেমন যদি আমি কোনো এক্সাম্পল লিখি, উই মেড হিম, এই বাক্যটি যদি আমরা খেয়াল করে দেখব, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। আমরা তাকে কি বানিয়েছিলাম প্রশ্ন কিন্তু থেকে যায়। এজন্য এখন যদি আমরা আরও একটি ওয়ার্ডকে এই ভার্বটার কমপ্লিমেন্ট হিসেবে এখানে অ্যাড করি, যেমন উই মেড হিম ক্যাপ্টেন, তারপরে উই সিলেক্টেড হিম মেম্বার, আমরা তাকে মেম্বার বানিয়েছিলাম। তো এই যে দেখুন, এখানে একটি অবজেক্ট থাকা সত্ত্বেও এখানে কিন্তু অর্থটা ক্লিয়ার হচ্ছে না। এই কারণে এই সিলেক্টেড এই মেম্বার ভার্বটিকে ওয়ার্ডটিকে আবার নিয়েছে, মেড কিন্তু এই ক্যাপ্টেন ওয়ার্ডটিকে নিয়েছে। সুতরাং এটা কিন্তু অবজেক্টের কমপ্লিমেন্ট, আবার কিন্তু এই ভার্বেরও কমপ্লিমেন্ট। সুতরাং ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে যেসব ভার্ব একটি অবজেক্ট নেওয়া সত্ত্বেও তার অর্থ সম্পন্ন করতে পারে না, বরং আরও একটি ওয়ার্ডকে তার সাপোর্টিং হিসেবে গ্রহণ করে থাকে। তো এরপরে বন্ধুরা আমরা দেখব, আমরা এতক্ষণ ফাইনিটেরই ডিটেলস নিয়ে আমরা আলোচনা করেছি। এখন যে ভার্বগুলোকে আমরা পাশাপাশি রেখে চলে এসেছি সেগুলো নিয়ে আমরা আবার শুরু করি। তো দেখব নন ফাইনিট ভার্ব আবার 3 প্রকার। একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তো আমরা একটি করে শুধু উদাহরণ দেখে যাই। জিরান্ড, নন ফাইনিট ভার্ব 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে জিরান্ড, তারপরে হচ্ছে পার্টিসিপল, তারপরে হচ্ছে ইনফিনিটিভ। তো জিরান্ড হচ্ছে যেমন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে। যেমন দেখুন রিড, এটাকে যদি আমরা আইএনজি করে দিই, রিডিং ইজ এ গুড হ্যাবিট। তো এখানে এই যে রিডিং, এটা হচ্ছে একটি জিরান্ড। পার্টিসিপল হচ্ছে যেমন দেখুন আই saw a walking man। তো এখানে ওয়াকিং এটা হচ্ছে একটি পার্টিসিপল। তো পার্টিসিপল আবার 3 প্রকার, সেটা নিয়ে আমরা অন্য ক্লাসে আলোচনা করব। ইনফিনিটিভ হচ্ছে যেমন টু লার্ন ইজ ইন্টারেস্টিং। তো এখানে এই যে টু লার্ন, এটা মূলত একটি ইনফিনিটিভ। তো দেখুন এখানেও ভার্ব রয়েছে, এখানেও ভার্বের সাথে আইএনজি হয়েছে, এখানেও ভার্বের সাথে আইএনজি হয়েছে। তো এরা হচ্ছে নন ফাইনিট, অর্থাৎ এরা সাবজেক্ট অনুযায়ী নির্ণীত হয় না।
তো এরপরে বন্ধুরা আমরা দেখব অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আবার দুই প্রকার। অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার। অক্সিলিয়ারি দুই প্রকার। এক নম্বরে হচ্ছে বি ভার্ব, দুই নম্বরে হচ্ছে মোডাল ভার্ব। তো বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্ব অর্থাৎ এদেরকে বলা হয় আবার প্রাইমারি অক্সিলিয়ারি। এদেরকে প্রাইমারি অক্সিলিয়ারিও বলা হয়, আর বি ভার্বও বলা হয়। আর মোডাল অক্সিলিয়ারিগুলো হচ্ছে কি, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, তারপরে হচ্ছে ও টু, গোয়িং টু। তো এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, আর এগুলো হচ্ছে বি ভার্ব বা প্রাইমারি অক্সিলিয়ারি। তো বন্ধুরা এরা অক্সিলিয়ারি ভার্ব। এরা কি করে? এরা বাক্যে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। যেমন যদি আমরা একটি এক্সাম্পল দেখি, I am taking online class. I am taking online class. এখানে এই যে am, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। কারণ অক্সিলিয়ারি ভার্বের কাজই হচ্ছে মূল ভার্বকে সাহায্য করা। তবে সে কিন্তু আইএনজি দিয়ে সাহায্য করতে পারে। আবার যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন মূল ভার্বের V3 তৈরি করার ক্ষেত্রেও সে কিন্তু বি ভার্ব হিসাবে এসে সাহায্য করে। এরপরে বন্ধুরা আমরা দেখব যে অক্সিলিয়ারি ভার্বও কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করতে পারে। যেমন আমরা যদি দেখি, I am a boy, I have a pen। তো এই বাক্যে এই যে am এবং এখানে যে have, এরা কিন্তু এখন এই বাক্যের মূল ভার্ব, কারণ এখানে আর কোনো মূল ভার্ব নেই। সুতরাং এখানে তারা কিন্তু কাউকে সাহায্য করছে না। তো এরা নিজেরাই এখন মূল ভার্ব। যেমন আপনাদের স্কুল বা কলেজে যেদিন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা ভাইস প্রিন্সিপাল চার্জে থাকে, যেদিন প্রিন্সিপাল বা হেডমাস্টাররা স্টেশনে থাকেন না, সেদিন কিন্তু আপনার প্রতিষ্ঠানের প্রধান কে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা ভাইস প্রিন্সিপাল। তো যেদিন তারা আবার থাকে সেদিন কিন্তু ভাইস প্রিন্সিপাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টাররা কিন্তু তাদেরই সাহায্যকারী। তো বন্ধুরা যখনই অক্সিলিয়ারি ভার্বগুলো বাক্যে একমাত্র ভার্ব হিসেবে থাকে তারা কিন্তু সব তখন আবার প্রিন্সিপাল ভার্ব। তো এরপরে বন্ধুরা আমরা আলোচনা করব আরও কতিপয় ভার্ব রয়েছে। যেমন দেখুন কজিপেসিভ ভার্ব। কজিপেসিভ, কজি শব্দের অর্থ হচ্ছে হাফ। হাফ মানে অর্ধেক। অর্ধেক প্যাসিভ মানে কি? অর্ধেক প্যাসিভ। অর্ধেক মানে 50-50। মানে এমন একটি সেন্টেন্স যার ভার্বটার মাধ্যমে বোঝা যায় যে সেন্টেন্সটা হচ্ছে দ্য সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ বাট দ্য সেন্স ইজ ইন প্যাসিভ। মানে অ্যাক্টিভ ইন মুড বাট সেন্স ইজ ইন প্যাসিভ। অর্থাৎ অর্ধেক অ্যাক্টিভ আর অর্ধেক প্যাসিভ। যেমন দেখুন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে হানি টেস্ট সুইট। এই যে মধু মিষ্টি। আসলে মধু কখন মিষ্টি? মধু আমরা যখন পান করি তখনই বোঝা যায় এটা মিষ্টি নাকি টক নাকি ঝাল। সুতরাং এটা কজিপেসিভ। তো এই ভার্বটা এখন কিন্তু কজিপেসিভ ভার্ব। আর এর বাক্যটাকে মূলত কজিপেসিভ সেন্টেন্স আমরা বলি, এরপরে একে আমরা প্যাসিভ করি ভিন্ন সিস্টেমে। তারপরে আমরা যদি লিখি যে ফিল টেস্ট বিটার, রোজ
স্মেলস সুইট, গোলাপের ঘ্রাণ মিষ্টি। তো এই যে স্মেলস, এই যে টেস্ট, এগুলো হচ্ছে মূলত কজি প্যাসিভ। তো যখনই আমরা কজি প্যাসিভ সেন্টেন্স পাই তখনই মূলত সেই ভার্বগুলোকে আমরা কজি প্যাসিভ ভার্ব হিসাবে ট্রিট করি। এরপরে বন্ধুরা আমরা দেখব ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্ব, ইমপার্সোনাল ভার্বটা কি? যখনই আমরা ইমপার্সোনাল ইটকে আমরা ইমপার্সোনাল ইট তখনই বলি যখনই ইট কোনো পার্সনের অ্যাগেনস্টে ব্যবহৃত না হয়। যেমন দেখুন, আমরা যদি লিখি যে ইট ইজ রেইনিং, এই বাক্যটিতে ইজটা হচ্ছে এখন ইমপার্সোনাল ভার্ব, কারণ ইটটা হচ্ছে ইমপার্সোনাল সাবজেক্ট। ইমপার্সোনাল সাবজেক্ট কারণ বৃষ্টি হচ্ছে। এখানে আমরা কিন্তু বলতে পারতাম রেইন ইজ রেইনিং অথবা শুধু রেইনিং, এটা বললেও তো হয়, কিন্তু হয় না। কেন হয় না? বাক্যটার তো একটি শ্রী মানে একটি সৌন্দর্যের বিষয় রয়েছে। তো যখনই আমরা কোনো সেন্টেন্সকে ইট দ্বারা শুরু করি, অর্থাৎ যে ইটের কোনো অর্থ নেই, কোনো ব্যক্তির বা কোনো বস্তুর রিপ্রেজেন্টেটিভ হিসাবে ব্যবহৃত না হয়, তখনই আমরা সেটাকে ইমপার্সোনাল ইট বলি। যেমন ইটস রেইনিং, তারপরে যদি বলি যে ইটস ডিস্টার্বিং, তারপরে বলি আমরা যে ইটস সো হোয়াট। তো এই বাক্যগুলোর অর্থ হচ্ছে বিরক্তিকর, তারপরে খুব গরম। তো এই বাক্যগুলোর এই যে ইট, এগুলোকে আমরা বলি ইমপার্সোনাল সাবজেক্ট বা ইমপার্সোনাল ইট। সুতরাং যখনই ইমপার্সোনাল ইট কোনো বাক্যের সাবজেক্ট হবে তখনই তার গৃহীত ভার্বটি হবে ইমপার্সোনাল ভার্ব। এই যে ভার্বগুলো এরা হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। এরপরে বন্ধুরা আমরা দেখব লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের উপরে আমরা আলাদা একটি ভিডিও তৈরি করব। তারপরে আমরা সংক্ষেপে লিঙ্কিং ভার্ব সম্পর্কে দু একটি এক্সাম্পল দেখব। লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক জুড়ে দেয়। যে ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক জুড়ে দেয়। আমার প্রিভিয়াস ক্লাস একটি ভিডিও রয়েছে যেটা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য। সেটা যদি বন্ধুরা তোমরা দেখো তাহলে কমপ্লিমেন্ট কি এবং অবজেক্ট কি সেই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে। তো লিঙ্কিং ভার্বগুলো সাধারণত বি ভার্ব যেগুলো রয়েছে এছাড়াও যেমন সিম, লুক, তারপরে ফিল, এ জাতীয় কতিপয় ভার্ব রয়েছে, তারপরে সাউন্ড, এই ভার্বগুলো মূলত লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখুন, আমরা যদি একটি এক্সাম্পল দেখি, রিতা ইজ আ গার্ল, রিতা একজন মেয়ে। তো এখানে এই যে ইজ, এটা হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। কারণ কি? কারণ সাবজেক্ট এবং এই যে কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট না বন্ধুরা। কারণ রিতা একটি মেয়ে, এই মেয়েকে রিতা, সুতরাং সাবজেক্ট এবং এই ওয়ার্ডটা একই ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে, এ কারণে সে হচ্ছে কমপ্লিমেন্ট বা তার পরিপূরক। তো এই যখনই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা বসবে তার মধ্যে যে বর্ণনাটা দিবে সেই ভার্বটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব, অর্থাৎ সম্পর্ক স্থাপনকারী। তো এই বন্ধুরা একটা মজার বিষয় হচ্ছে যে আমরা বি ভার্ব এবং লিঙ্কিং যে অন্য যে কয়টি ভার্ব লিখেছিলাম সেই ভার্বগুলো কিন্তু একটা দ্বারা আর একটাকে ইন্টারচেঞ্জ করা যায়। যেমন দেখুন বন্ধুরা, আমি যদি লিখি যে আই ফিল ওয়েল, তো এই বাক্যটিকে কিন্তু আমি চেঞ্জ করে আমি লিখতে পারি আই অ্যাম ওয়েল। সুতরাং এটাও বি ভার্ব, এটাও হচ্ছে বি ভার্ব। সুতরাং এরপরে আমরা অন্য আরও অনেক ভার্ব রয়েছে, যেমন কগনেট ভার্ব। কগনেট ভার্বটা আমরা আমাদের পিছনের ক্লাসে ভয়েসের মধ্যে আলোচনা করেছিলাম যে কগনেট ভার্ব কি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে
এবং এখনও যারা আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।